নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। দেখুন, 4 তারিখ পরিবর্তনের ঠিক পর একটা প্রশ্ন কিন্তু নির্ঘাত উঠতে চলেছে। সেটা কি? যে তৃণমূল নেত্রী, তখন বলা হবে যে তৎকালীন তৃণমূল নেত্রী। কারণ কি? তৎকালীন তৃণমূল নেত্রী কি নিজের হাতে করেই তার নিজের হাতে তৈরি করা দলটাকে উঠিয়ে দিলেন, তুলে দিলেন। আজকে তিনি একজনকে নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে বলেন ভ্যানিশ কুমার। তা তিনি নিজে হাতে করেই কি তার নিজের দলটাকে ভ্যানিশ করে দিলেন। এত বড় কথা কেন বলছি? তার পিছনে একদম সুনির্দিষ্ট কিছু কৌশলগত কারণ আছে, বা যাকে আপনারা বলতে পারেন যে রাজনৈতিক পরিভাষায় হোক, সেটা খেলাধুলোর ক্ষেত্রে হোক, বা কোনো একটা বলুন যে মুখোমুখি কোনো একটা লড়াইয়ের ক্ষেত্রে, খেলাধুলো হোক বা সামাজিক ক্ষেত্রে হোক, প্রতিযোগিতা বলা যায়, সেক্ষেত্রে তো একটা স্ট্র্যাটেজি থাকে। সেই স্ট্র্যাটেজিক পয়েন্টের যে ইচ্ছাকৃত ভুল, নাকি এতগুলো ভুল পরপর কোন মানুষ করতে পারে, সেগুলো ঠিক কি, সেগুলো আপনাদের সামনে নিয়ে আসছি এই এপিসোডে। আপনারা এপিসোডটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি। আর এটুকু জানাচ্ছি, আপনাদের অসংখ্য সহযোগিতা এবং ভালোবাসা পাচ্ছি, তার জন্য আমরা কৃতজ্ঞ। এখান থেকে আপনাদেরকে প্রণাম জানাই, সকলের জন্য শুভকামনা জানাই, সকলের মঙ্গল কামনা করি। আপনারা একটু সাবস্ক্রাইব করুন, আর আপনাদের মতামত কমেন্টে লিখে জানান, এবং একটু শেয়ার করে দিন, যাতে এই এপিসোডের সাথে আপনার কমেন্ট বা আপনার মতামতটাও চতুর্দিকে ছড়িয়ে পড়তে পারে এবং মানুষ জানতে পারে। আর লাইক করা, নোটিফিকেশন অন রাখাটা, এটা আপনার নিজের পছন্দের ব্যাপার, অবশ্যই রিকোয়েস্ট থাকবে। এবার আসি আসল কথা, যে যখন একটা কোন ঠাসা কোনো দল, সেটা কোনো একটা ফুটবল টিম হতে পারে, কোনো একটা ক্রিকেট টিম হতে পারে, বা যে কোনো একটা টিম গেমের কথাই ধরুন না কেন, বা কোনো একটা কোণঠাসা অবস্থায় পড়ে থাকা একটা মানুষ, আমাদের সামাজিক জীবনে, সাংসারিক জীবনে এরকম অনেক হয়, যে পুরো পরিস্থিতিগুলো যেন আমাদের একটু বিরুদ্ধে যাচ্ছে। ওই বলে না, সব সময় তো সমান সুন্দরভাবে আমাদের সাংসারিক জীবনও কাটে না, উত্থান পতন থাকে। কিন্তু এমন পরিস্থিতি কখনো তৈরি হয় যখন চারিদিক থেকে অনেকগুলো সমস্যা আমাদেরকে অনেক সময় ঘিরে ফেলে। তখন সেই অবস্থাতে অনেক মানুষেরই বুদ্ধির বিভ্রম ঘটে, যাকে বলে বিপদকালে বুদ্ধিনাশ। এখানে যখন টিম গেম থাকে, তখন এই জিনিস অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, আবার অনেক ক্ষেত্রে কিন্তু দেখি না। তাকেই বলা হয় সুদক্ষ ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টটা কেন রাখা হয়? যে যাতে সেই বিপদটাকে সে উতরোতে পারে। ম্যানেজমেন্ট শব্দটাই তৈরি হয়েছে প্রায় সেই জন্য, যে সমস্যা তৈরি হবে, সেটাকে ম্যানেজ করা বা ফিক্স করা, তারই নাম তো ম্যানেজমেন্ট। এবার আসুন, লাস্ট যখন অনেকগুলো গোল আপনি খেয়ে বসে আছে কোনো একটি দল, তখন যখন সে গোল শোধ দেওয়ার চেষ্টা করবে, তা না করে সে যদি ওই গোলের ওপরে আরো পরপর সেম সাইড গোল করতে থাকে, তার কি আর কোনো রকম আশা থাকে যে তার কোনো খেলা, কোনো ভোট, কোনো কিছুতে? খেয়াল করে দেখুন, একটি রাজনৈতিক দল যে বছরের পর বছর ধরে একের পর এক বিভিন্ন রকম কেলেঙ্কারিতে পরপর জড়িয়ে যাচ্ছে, ফেঁসে যাচ্ছে, এবং প্রশ্নাতীত ভাবে, এই কথাটা মার্ক করুন একটু, ভেবেই বলছি, প্রশ্নাতীত ভাবে প্রশ্নচিহ্ন উঠছে তার দলের সমস্ত নেতা নেত্রীদের ওপর। যে কোনো কিছু একটা, কোথাও অসঙ্গতি ঘটুক, চুরিচামারি ঘটুক, লুটতরাজ ঘটুক, আর্থিক অসঙ্গতি সম্পন্ন সম্বন্ধীয় কোনো রকম একটা বিষয় হোক, অথবা কোনো সিরিয়াস ক্রাইম ঘটুক, সব কিছুতে লাগাতার ওনার দলের সমস্ত নেতা নেত্রী, সেটা কুচো মেজো ছোট বড় ইত্যাদি, সব জড়িয়ে যাচ্ছে। যে কোনো কিছু একটা ঘটনা ঘটুক,
এই ধরনের অসামাজিক বা অন্যায় বা অসাংবিধানিক বা বেআইন সব কিছুতেই কিন্তু জড়িয়ে যাচ্ছে ওনার দলের নেতা এবং নেত্রীদের নাম। সেটা আজ থেকে না, সেটা ওনাদের ক্ষমতায় আসার পর থেকে। এ তৎসত্ত্বেও তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে, কোনো একটি রাজনৈতিক দল বা কোনো একটা এরকম একটা টিম গেম যদি কিছু হয়, সে যখন এরকম কোণঠাসা হয়ে পড়ে, তাহলে সে কি করে? সে তার সেই জায়গাগুলো সংশোধন করবার চেষ্টা করে। কোনো একটা প্লেয়ারের যদি পায়ে চোট থাকে, কোনো একটা প্লেয়ার যদি ভালো খেলতে না পারে, তাহলে তাদেরকে বসিয়ে দেয়, পরিবর্তন করে, বা মরশুমের শেষে পুরো টিমটা পাল্টে ফেলে। আমরা দেখি বিভিন্ন রকম ক্লাব ফুটবলের ক্ষেত্রে। কিন্তু রাজনীতির ক্ষেত্রে যদি দেখেন, যে দলটি সব থেকে ক্রুশিয়াল একটা ইলেকশনের মুখোমুখি হতে যাচ্ছে, সেখানে তারা এক ছিটেও কি এই ভাবমূর্তি পুনরুদ্ধারের কোনো চেষ্টা করলো না। বেছে বেছে এমনকি দাগিদের পর্যন্ত তারা টিকিট দিয়ে দিল এবং বার্তা দিয়ে দিল, না, আমরা অন্তত শুধরানোর বস্তুই নই। কোনো মানুষ দুঃস্বপ্নেও কল্পনা করো না যে ওরা সংশোধন হবে। এই বার্তাটা কি কোনো মানে অ্যাম্বিশাস কোনো বার্তা যে সে জিততে যাবে, মানুষের কাছে ভোট চাইতে যাবে? এটা গেল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যদি ভাবেন, পর ওনার সিদ্ধান্তগুলো এবং হারগুলো, এটাও নিশ্চয়ই গবেষণার মধ্যে আসবে। অনেকে বলে, অনেক ক্ষেত্রে এটাও টিম গেমের ক্ষেত্রে হয়, এটাও আমাদের সংসার জীবনে হয়, সেটা হচ্ছে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, অনেকে বলে। এবং ওই আমাদের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক কপিল দেবের খুব একটা পছন্দের শব্দ ছিল এইটা, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। কারণ একটা দুর্বল দলও যখন একটা শক্তপোক্ত কোনো দলের সঙ্গে লড়তে যায়, তখন সেটা অফেন্স ইজ দ্য মানে আক্রমণ হচ্ছে রক্ষার থেকে বা ডিফেন্স করার থেকে, প্রতিরক্ষার থেকে অনেক বেশি কার্যকর ভূমিকা নেয় অনেক ক্ষেত্রে। একটা দল যখন ডুবে আছে সমস্ত দিক থেকে, চারপাশ থেকে, সেখানে ওই স্ট্র্যাটেজি অনেক সময় ক্লিক করে যায়, কিন্তু এক্ষেত্রে করলো না। খেয়াল করুন, এসআইআর প্রসেসটাকে যদি নিরুপদ্রবে হতে দেওয়া হতো বা উনি করতে দিতেন, তাহলে একটা নির্দিষ্ট ফলাফল বেরোতই। কিন্তু সেটা না করতে দিয়ে হই করে সেইটাকে আক্রমণ করা হলো। এবং এই প্রশ্নগুলো তো খুব একটা বাচ্চা ছেলেও, যে খুব বেশি রাজনীতি বোঝে না থেকে শুরু করে, অনেকেই সেটা ভাবতে পারে কি এটা কি হলো। প্রতিশ্রুতিটা কি ছিল? প্রথম এসআইআর করতে দেব না। তারপরে এসআইআর করতে গেলে ওনার রাজনীতি জীবন কেন, ওনার ভগবান না করুক বলে এরকম কথা শুনেছিলাম যে জীবন নাশ হয়ে গেলেও করতে দেবো না। এটা মুখের অনেক সময় ভাষা হয়, সেটা মেনে নেওয়া গেল, আবেগের ভাষা। তারপরে কি বলা হলো, একজন ভোটারেরও নাম বাদ দিতে দেবো না। যখন এসআইআরটা চালু হয়ে গেছে, উনি আটকাতে পারেননি, চালু হয়ে গেছে এসআইআরটা এই রাজ্যে। তারপরের ভার্সন কি, একজন বৈধ ভোটারেরও ভোট বাদ দিতে দেব না। তো ওটা তো সবাই বলছে, একজন বৈধ ভোটারের ভোট বাদ দিতে দেব না, একজন অবৈধ ভোটারকে রাখতে দেব না। সেটা বিজেপিও বলেছে, সুপ্রিম কোর্টও বলেছে, নির্বাচন কমিশনও বলেছে। যে কোনো সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষ, একটু লেখাপড়া জানলে সেই তাই বলবে, আর যে লেখাপড়া জানে না সেও তাই বলবে। তাহলে নতুন কিছু হলো না, পর কিন্তু হার হলো। এবার দেখলো সেটাকে কি করে মেকআপ করা যায়, চলে গেল। এ তো এদিকে সামাল দেওয়া যাচ্ছে না। এবার ওনার তৈরি দলদাস প্রশাসন একটু সঞ্জীবনী মন্ত্র যেই পেল, যে তাদের মধ্যে কেউ যারা ইআরও বিডিও টিডিও এই সমস্ত যারা ছিল, বিএলও, এসআইআর যখন শুরু হয়ে গেল ওনাদের ওপর থেকে, তখনও কিন্তু আইপ্যাক মধ্য গগনে, এটা মাথায় রাখুন। ওনার পরামর্শদাতা সংস্থার ওপরে কোনো টাচ আসেনি। সার্বভৌম ক্ষমতা তারা ভোগ করছে, প্রশাসনকে, ডিজিকে, ডিএমকে, এসডিওকে, মুখ্য সচিব আবার কাকে বলে, সবটাই আইপ্যাকের লোক। সে যা বলবে তাই হবে। এমনকি নিজের দলের মধ্যেও প্রার্থী বাজে কথা, এমএলএ এমপি ওসব কারা, আইপ্যাক যেটা বলে দেবে তাই হবে। সভাপতি ঠিক করা, সেক্রেটারি ঠিক করা, কি সব ওনাদের আছে টাছে। ওনাদের তো পাড়ার মোড়ের মধ্যে কিছু একটা বাথরুম উদ্বোধন হলে তারও একটা সভাপতি লাগে। জোকস অ্যাপার্ট।
এখন এই রকম যখন পরিস্থিতি, তখন ওনার মধ্যে সন্দেহ কাজ করলো, যেটা এই মানে যারা পতনের আশঙ্কা করে তাদের ভিতরে একটা খুব কমন জিনিস, সেটা হচ্ছে সন্দেহ প্রবণতা। এটা সে আওরঙ্গজেবের সময়ও হয়েছিল, ব্রিটিশদেরও ছিল, সিপিএম এর পতনের সময়ও হয়েছিল, সবার এক জিনিস। স্বয়ং হিটলারের মধ্যেও তাই ছিল, মুসলিনের মধ্যে তাই ছিল, স্টালিনের মধ্যে তাই ছিল, সবার মধ্যে একই জিনিস ছিল। পতনের ঠিক যখন সময় এসে যায়, তার মধ্যে প্রধান জিনিস কাজ করে সন্দেহ প্রবণতা। সে তখন কাউকে বিশ্বাস করতে পারে না। ফলত তিনি চলে গেলেন ওই দলদাস প্রশাসনের ওপরও, ভরসা রাখলেন না। যে ইনস্ট্রাকশন বেছে বেছে নাম কাটা, অমুক কাটা, তমুক কাটা কারা করল? ওনার বিডিও, ওনার এইআরও, ওনার ইআরও, ওনার বিএলও, উনি বলেন তো সব আমার, তাহলে ওনারাই করলেন। এবার সেইটাকে কিভাবে কভার করা যায়? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করতে গিয়ে কি হলো, উনি যেদিন সওয়াল করেছিলেন, তথ্যের খাতিরে জানিয়ে রাখি, উনি যে ওখানে সওয়াল করেছিলেন সেটা সুপ্রিম কোর্টের কোন রকম রেকর্ডের মধ্যে লেখা নেই, কিন্তু উনি গেছিলেন, শুনেছেন এই অবধি। যাক, সেটা ঠিক আছে। তারপরে কি হলো, সুপ্রিম কোর্টে এসআইআর ক্যান্সেল করতে গেলেন, হলো না। উল্টে সুপ্রিম কোর্টে পুরো ব্যাপারটাকে নিজেরা 142 ধারা প্রয়োগ করে নিজেরা ক্যাপচার করলো। করবার পর কলকাতা হাইকোর্ট দিয়ে, মানে সবাই জানেন যে আপনারা জুডিশিয়ারি সেটাকে টেক ওভার করবার পর যা যা হলো, তাতে কি হলো, একজন ভোটারের নাম কাটতে দেব না, হলো না। প্রথমে 28 তারিখ তালিকা বেরোলো ফেব্রুয়ারি, এবং 63 লক্ষ নাম বাদ চলে গেল। মানুষ জানলো এই মৃত, এই ভুয়ো ভোটার রাই এর মধ্যে ছিল, এবং একে দিয়েই এরা এই ছাপ্পাগুলো করত। পরাজয় বা ফেস লস বলুন, হলো তো, একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হলো। এরপর কি হলো, আবার সাপ্লিমেন্টারি লিস্ট, সেটা নিয়ে মামলা আর পর মামলা, মামলা আর পর মামলা, হিয়ারিং। কি হলো, 90 লক্ষ বাদ পড়লো। আজকে ভেবে দেখুন, যদি ইলেকশন কমিশনের হাতে পুরো ব্যাপারটা থাকতো, তাহলে যাদের বাদ পড়ছে তারা সহজেই ফর্ম 6 ফিল আপ করে অ্যাপ্লাই করতে পারতো, এবং তাদের যদি কোনো ডকুমেন্ট কম পড়তো বা কিছু করতো, তারা সেই হিয়ারিংয়ে গিয়ে সেটা সাবমিট করে দিতে পারতো। জুডিশিয়ারিতে এবং সাপ্লিমেন্টারি লিস্টের আন্ডার অ্যাডজুডিকেশন প্রসেস চলে যাওয়াতে সেটাও আর হলো না। ফলত কি হলো, নতুন একটা জিনিস তৈরি এসে ঘাড়ে চাপলো, যেটার নাম অ্যাপেলেট ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্ট দেখলে তো নজিরবিহীন পরিস্থিতি, একে সামাল দেবো কি করে? কিছু তো একটা করতে হবে মাঝামাঝি। যদিও শেষ অংশটা নিয়ে আমাদের মতবিরোধ বা আমাদের বিরোধিতা আছে, সেটা আমরা অন্য এপিসোডে আলোচনা করেছি। এরপরে আসুন, ওই অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স করতে গিয়ে উনি কি করলেন, লাগাতার একদম প্রথম উত্তরবঙ্গ থেকে না, একদম ধর্মতলা ধর্নাম অঞ্চল থেকে, মানে ওই মেট্রো চ্যানেলে, সেখান থেকে উনি হুমকি দেওয়া শুরু করলেন। ঘিরে ফেলে একটা কমিউনিটি দিয়ে আর একটা কমিউনিটিকে 12টা বাজিয়ে দেবেন 1 মিনিটের মধ্যে, ওই শুরু। ওটাই আমি বলেছিলাম, কিন্তু যারা পুরনো দর্শক আপনারা জানেন, নতুনরা যারা এসছেন একটু সাবস্ক্রাইব করুন, করে নিয়ে একটু পিছনের এপিসোডগুলো দেখুন, আপনারা জানতে পারবেন অনেক কিছু। তখন থেকে ওই হুমকি দিল, এবং উত্তরবঙ্গ থেকে পর কি গলায় পোস্টার ঝুলিয়ে দেবে, বাড়ির সামনে পোস্টার ঝুলিয়ে 4 তারিখের পর বলতে হবে বিজেপি করি না, বিজেপি করি না, বিজেপি করি না। আর গতকালকের এপিসোডে আমি বলেছি 4 তারিখের পর এখন যারা তৃণমূল করি বলে দেখাচ্ছে, তারা সেই 4 তারিখের পরে এসে বলবে, আরে ভাই বাদ দে, যা হয়েছে বাদ দে, আমি তো বিজেপিই করতাম। ঠিক সিপিএম এর সময় এই ঘটনা ঘটেছিল, যেদিন রেজাল্ট বেরোয়, তার আগে পর্যন্ত মানুষ বলে না। যাই হোক, সেটাও যদি ছেড়ে দেন, ওই হুমকি দিতে তিনি এবং তার দলের আরো বড় নেতা, তারা কেউ বললো শ্মশানের শান্তি তৈরি করে দেবে, কেউ বললো গাছের গোড়ায় বেঁধে রাখতে হবে, কেউ আবার উনি আবার পরামর্শ দিলেন হাতা খুন্তি নিয়ে বেরিয়ে পড়তে মা বোনেদের। কি মা বোনেরা, আপনারা ভোট দেবেন না, একটা সবাই তো বেইজ্জত হতে হলো, যে কাদের ভোট কাটা গেছে দেখে সবাই হাত তুলে দিয়েছে। মানে উনি ডিলিটেড ভোটারদের নিয়ে ওই অতগুলো মিটিং করে গেলেন, ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ স্ট্র্যাটেজি, সবকিছু হলো। ওগুলো ওই মিটিংগুলো তো কোনো কাজ হলো না, ডিলিটেড ভোটারদের নিয়ে তারা তার ভোট দেবে না। পাশাপাশি অনিচ্ছুক যে সমস্ত মানুষজন, তাদেরকে ঠেলে গুটিয়ে ঠিক সিপিএম যেভাবে নিয়ে আসতো, লোক ভরানোর চেষ্টা করতে গেল, ফাঁকা সভা, সেগুলো সমাজ মাধ্যমে প্রকাশিত হয়ে গেল। কিন্তু হুমকি ওনারা থামালেন না। খেয়াল করুন, যত ওনারা হুমকি দিতে থাকলেন, নির্বাচন কমিশন, কোর্ট, মাঝখানে ঘটে গেল মোথাবাড়ি এবং মালদা কাণ্ড, তাতেও
ওই তৃণমূল দলের যোগসাজশ পাওয়া গেল এবং সুপ্রিম কোর্ট কঠোরতম অবস্থান নিল সুমোটো। যদিও সেই মামলার এখনো রায় বেরোয়নি, এনআইএ তদন্ত হচ্ছে, ধরপাকড় চূড়ান্ত পর্যায়ে চলছে বলে আমাদের কাছে খবর। তার সাথে সাথে উনি যত হুমকি দিতে থাকলেন মানুষকে, মানুষ জেনে ফেললো এ কি, এ তো আসবে, মানে বলছে কি এসে কত রকম ভাবে মানে মানুষদের সে অত্যাচার করবে, পেটাবে, গলায় পোস্টার ঝুলিয়ে দেবে, এই হচ্ছে তার দলের পরিকল্পনা। আর অশ্লীল অশ্লীল অঙ্গভঙ্গি এবং ভাষা, সমস্ত মানে যারা ভাষণ দিচ্ছে তাদের, এইটা জনমানুষে কি এফেক্ট তৈরি করলো? এইটাকে কি আপনারা বলবেন না যে বিপদে বুদ্ধিনাশ বা দিশাহারা অবস্থা? ফলত উনি যে মানে ভাবমূর্তি ভালো করবার বদলে, ভাবুন তো আপনারা এক একটা বক্তৃতা দেখে ওই দলটার প্রতিটা মানুষের বক্তৃতাগুলো দেখুন তো স্টেজে, যেন মনে হচ্ছে রাস্তার মস্তান হুমকি দিতে স্টেজে উঠেছে। কোনো মানুষ কিন্তু এত বোকা না, মানুষ কিন্তু দেখলে বুঝতে পারে কে ভদ্র কে বিনয়ী। আরে ভোট চাইতে যাবে মানুষ, তো সে তো বিনয়ী হবে, তার মধ্যে তার বিনয়ের প্রকাশ থাকবে, তার মধ্যে তার আগামী কর্মসূচি সম্পর্কে বক্তব্য থাকবে, এবং মানুষকে বরং এটাও বলবে যে শাসন ক্ষমতায় থাকে যে দল, তারা অন্তত এটাও একটা মানে স্ট্র্যাটেজি হতে পারে, আমাদের এই কাজগুলো ভুল হয়েছে, সেটার জন্য আমরা মার্জনা চাইছি, আমরা এই কাজগুলো রেকটিফাই করে ভালো করব। না, তার কোনো সিন নেই, তার কোনো মানে ইচ্ছা শক্তিটাও ইচ্ছাটাও দেখা গেল না। উল্টে আবার কি বলছে, এখন নাকি নাড়ু পাঠিয়ে দেবে, লাড্ডু পাঠিয়ে দেবে বাড়িতে। এই কথার অর্থ সবাই বোঝে, থামার তো কোনো মানে লক্ষণই নেই। পাশাপাশি খেয়াল করুন, উনি যতগুলো করলেন তত নির্বাচন কমিশন আরো কঠোর ব্যবস্থা নিতে শুরু করে দিল। নিচের তলায় ওনার দলের যে সমস্ত কর্মীদের মনের মধ্যে এতটুকু সুখ শান্তি আশা ছিল, ওনাদের ওই হুমকিগুলোর জন্য কিন্তু নির্বাচন কমিশন কঠোরতম ব্যবস্থাগুলো নিয়ে ফেললো, আগামীতেও নিতে চলেছে। এই যে প্রিভেন্টিভ অ্যারেস্ট, আপনাদের আগের এপিসোডে খুলে দেখিয়েছি নোটিফিকেশনটা, এই নির্বাচন কমিশনের প্রেস রিলিজ খুলে দেখিয়েছি। 25,000 নন বেলেবল ওয়ারেন্ট, জামিন অযোগ্য ক্রিমিনাল বা ক্রিমিনাল বলা ভুল, অভিযুক্ত, জামিন অযোগ্য ধারায় অভিযুক্ত তাদের লিস্ট, যে পরিমাণ নিরাপত্তা বলয় নির্বাচন কমিশন তৈরি করছে, যে পরিমাণ ধরপাকড় হচ্ছে, এগুলো কি আগে হয়েছে? বরঞ্চ ওনার পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখা যেত, ওনারা যদি অন্য অবস্থান নিতেন, তাহলে হয়তো নির্বাচন কমিশনও ভাবতো যে না ঠিক আছে, অত দরকার নেই আপাতত, বরঞ্চ ওনাদের ভোট লুট্টুর যে সমস্ত প্রক্রিয়াগুলো সুবিধা হতো হয়তো। কাজে স্ট্র্যাটেজিক দিক থেকে সেটাও ভুল, এবং ওনার যে দলের কর্মীরা তারা মোটামুটি শুয়ে পড়ার অবস্থা মানসিক দিক থেকে। এর সাথে যদি যোগ করেন শেষ অংশ, যেটা যে একদম ভোটের প্রাককালে মুহূর্তে তিনি আবার বলে দিচ্ছেন কি, ওইসব পুলিশ যারা এখন নির্বাচন কমিশনের কথায় চলছে, ও তো আমার হাতে নেই, পরে দেখে নেব, বেছে পরে তাদেরকে ট্রান্সফার করাবো, রিটায়ারমেন্টের বেনিফিট বন্ধ করে দেবো, একদম প্রকাশ্য সাংবাদিক সম্মেলন করে বলছে। তাতে কি তাদের মন জয় হচ্ছে? বেশি হচ্ছে না। এবং সেম জিনিস অ্যাডমিনিস্ট্রেশনে যাদের ট্রান্সফার করিয়েছে টরিয়েছে অমুক তমুক ইত্যাদি, সেই সমস্ত নিয়ে মামলা করতে ছোটা, সেখান থেকে আবার কোর্ট থেকে ধাক্কা খেয়ে ফিরে আসা, কি লাভ হলো? সব শেষে এই সব কিছু যদি আপনারা কনসিডার করে আপনারা বিচার করে বলুন, এই দলটার আর অস্তিত্ব কিছু আছে? এসআইআর ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পরে, ছাপ্পা বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হওয়াতে, যে পরিমাণ যা কিছু আছে, মানুষের যে পরিমাণ অ্যান্টি ইনকামবেন্সি আছে, তাতে মানে বিজেপির গেরুয়া ঝড় আসা শুধু সময়ের অপেক্ষার কয়েক ঘন্টা। ওনার স্ট্র্যাটেজির দিক থেকে কি এটা মনে হবে না যে উনি নিজে হাতে করেই ওনার দলটা তুলে দিলেন? ভোটে জেতা তো অনেক দূরের কথা। আপনাদের এপিসোডগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।